নমস্কার, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয় জানেন নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো বিদ্যা প্রবেশ। তো আজকের এই ভিডিওতে আমরা বিদ্যা প্রবেশ কার্যসূচি নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা সাথে পেয়েছি করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ শিক্ষাখণ্ডের বিআরপি মহাশয়কে, মাননীয় অপু শুক্লবৈদ্য মহাশয়কে। তো স্যারের কাছ থেকে আজকে বিদ্যা প্রবেশ কার্যসূচি নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো আপনারা আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো কেমন আছেন স্যার? ভালো স্যার, নমস্কার। নমস্কার। তো আপনারা সবাই জানেন যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, আর বিদ্যালয় স্তরে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় একটি জিনিস হচ্ছে বিদ্যা প্রবেশ কার্যসূচি। তো আমরা বিদ্যা প্রবেশ কার্যসূচি কি, এতে কি কি করণীয় রয়েছে, বিদ্যালয় পর্যায়ে কি কি করতে হবে, শিক্ষকদের কি কি করণীয় রয়েছে ইত্যাদি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো স্যার, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিদ্যা প্রবেশ কার্যসূচি আসলে কি, আমাদের দর্শকদের জন্য যদি একটু বিস্তারিত হবে বুঝিয়ে বলেন। আচ্ছা, নমস্কার। তো ব্যাপারটা হলো, আমাদের ভারত সরকার নতুন যেটা এডুকেশন পলিসি এসেছে, এটার মধ্যে নিপুণ ভারতের কথা উল্লেখ করেছে। সেই সঙ্গে সঙ্গতি রেখে আমাদের আসামে নিপুণ আসাম মিশন লঞ্চ করা হয়েছে, এবং সেটা সুবাদে আমরা গত বছর অনেকগুলো এফএলএন ট্রেনিং করেছি, এবং এফএলএন মেটেরিয়াল বিষয়ে যা যা বিষয়বস্তু আমরা জানতে পেরেছি। এবং গত বছর আমরা এই বিদ্যা প্রবেশ মডিউল সেটা আমাদের সঙ্গে পরিচয় করা হয়েছিল, এবং এই বছর এটা বিদ্যা প্রবেশের দ্বিতীয় বর্ষ। এবার আমরা এটা শুরু করতে যাচ্ছি বিদ্যা প্রবেশ আবার নতুন উদ্যমে। তো গতবার হয়তো বা প্রথম থাকার জন্য আমাদের কাছে সেরকম ভাবে ইনফরমেশন ছিল না, সেই জন্য আমাদের শিক্ষকরা সেটাকে ব্যবহার করেছেন, কিন্তু হয়তো বা সেইরকম ভাবে ফ্রুটফুল রেজাল্টটা আসেনি। তাই এইবার আমরা এটাকে পুরা ভালোভাবে জেনে নিয়ে যে, এই জন্য আমরা বিগত বছরে অনেকগুলো ট্রেনিংও দেওয়া হয়েছে। এই ট্রেনিং গুলো দেওয়ার পর আমরা এবার বিদ্যা প্রবেশ আরম্ভ করব। তো বিদ্যা প্রবেশ ব্যাপারটা হচ্ছে, আমাদের ক্লাস 1-এ একটা বাচ্চা যখন আসবে, তখন সে তার ঘর থেকে একদম নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আসে। কারণ ও বাড়িতে সবসময় ও নিজের বাবাকে দেখে, মাকে দেখে, বড় দাদা দিদিদেরকে দেখে। তো প্রথম স্কুলে আসার পর ওদের মনে একটা ভয় ভীতি কাজ করে, যে স্কুলে আসার পর এখানে পরিবেশটা কিরকম হবে, ওখানে যাওয়ার পর কাজের সঙ্গে পাবো। তো একটা প্রায় সময় আপনি দেখবেন যে বাচ্চারা স্কুলে আসার পর কান্নাকাটি করে। এটা ন্যাচারাল ব্যাপার, বাচ্চারা করবেই, কারণ ওদের কাছে নতুন পরিবেশ। তো সেই পরিবেশে আসার পর আমরা বাচ্চাদেরকে কিভাবে মোটিভেট করে আমাদের যেটা লার্নিং আউটকাম বাচ্চাদের কাছ থেকে আসা দরকার, সেই আউটকামটা অ্যাচিভ করতে পারি, তার জন্য একটা টুল হলো এই বিদ্যা প্রবেশ। আচ্ছা, আমাদের প্রাচীনকালে আমরা যখন পড়েছিলাম স্কুলে, তখন স্কুলে যাওয়ার পর প্রথম শিক্ষকরা বলতেন যে প্রথম দিন যাওয়ার পর তোমরা হয়তোবা ওয়া কোকো এগুলো তোমরা কে কে জানো, কে কে লিখতে পারবা, এই জিনিসগুলো দিয়ে শুরু হতো। বর্তমানে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা পুরা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা বাচ্চাকে প্রথমেই কোনোভাবে কিন্তু বলবো না যে তুমি ওয়া তুমি পারো নাকি, তুমি কোকো পারো নাকি, এ সমস্ত আমরা বলতে যাব না। আমরা প্রথমে আসার পর ওর সঙ্গে আমরা একদম নিজে যাতে একদম নিজেকে সেফ অনুভব করে সেই ব্যাপারটা আমরা আগে ক্লিয়ার করব। তো বাচ্চা আসার পর আমরা যাতে কোনোভাবে বাচ্চাকে বর্ণ অক্ষর এগুলোর মধ্যে না যাই। এই বিদ্যা প্রবেশ আমাদের কাছে এমন একটা হাতিয়ার, যাতে আমরা শিক্ষকরা একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে পারি। এবং এটা আমাদের এই বিদ্যা প্রবেশটা দেওয়া হয়েছে 8 সপ্তাহের জন্য, নিয়ার অ্যাবাউট 3 মাস। এই 3 মাসের মধ্যে আমাদের বিদ্যা প্রবেশের যা যা আউটকাম দেওয়া আছে, যদি আমরা সেইগুলো শুধু শুধু সেইগুলো ফলো করি, তাহলে এই 8 সপ্তাহ পরে আমরা যা যা আউটকাম বাচ্চাদের কাছ থেকে আসা দরকার, সেগুলো একদম ইজিলি আমাদের কাছে এসে যাবে। তো বিদ্যা প্রবেশের মধ্যে যেটা ওয়ার্কবুক, যেটা কার্যপত্র দেওয়া আছে, সেটার মধ্যে খুব সুন্দরভাবে আপনার সপ্তাহ 1, দিন 1, তারপর ওখানে আপনি কোন ডেট থেকে স্টার্ট করছেন পড়াশোনা সেটা দেওয়া আছে। তারপর প্রত্যেকটা পেজের নিচে শিক্ষক ক্লাস করানোর পর তিনি নিজের সিগনেচার পুট করবেন। আচ্ছা, এইভাবে আমরা 8 সপ্তাহ যাব। আচ্ছা, এই 8 সপ্তাহ শেষ হওয়ার পর আপনি দেখবেন একটা বাচ্চাদের কাছ থেকে ক্লাস প্রথম যখন সে আসবে, যা যা আমরা আশা করি, সেই আশাগুলো আমাদের কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে।
তো আমরা মোটামুটি যেটা বুঝতে পারলাম যে বিদ্যা প্রবেশ কার্যসূচিটা হচ্ছে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, শুধুমাত্র প্রথম শ্রেণীর জন্য। আচ্ছা, নতুন ভাবে যারা ক্লাস 1-এ ভর্তি হলো তো তাদের জন্য 8 সপ্তাহের একটা প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মাধ্যমে ওরা যে এই যে বাড়ির পরিবেশ থেকে স্কুলের পরিবেশে এই যে একটা ট্রানজেকশন হচ্ছে, এই সময়টাতে বিদ্যালয়ের পর্যায়ে এসে যে একটা ভয় ভীতি বা এরকম কোনো জিনিস যদি থাকে, তো বাড়ির পরিবেশ এবং স্কুলের পরিবেশনার মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি করা বা ভয়ভীতি থাকলে এগুলো যাতে দূর হয়ে যায় এবং পড়াশোনা যাতে মানে কোনো বয়ের কারণ না হয় এবং যাতে খুব ইন্টারেস্টিং খেলাধুলা এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা যাতে এই পড়াশোনার দিকে তারা অগ্রসর হতে চায়, মানে হতে পারে। তো এই বিষয়টাকে কি আমরা বিদ্যাপ্রবেশ বলতে পারি? না, এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন সেটা কিন্তু বিগিনিং এ হচ্ছে। তারপর যখন বাচ্চা আপনি প্রথম উইক থেকে যখন দ্বিতীয় উইকে যাবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। সপ্তাহ একের দিন একে প্রথম বাচ্চাদের কাছে একটা ছবি দেওয়া আছে, আপনি হয়তো বা বিদ্যাপ্রবেশ দেখলে বুঝতে পারবেন। ছবির সঙ্গে একটা রাইমস দেওয়া আছে, একটা কবিতা দেওয়া আছে। আমাদের বলা হয়েছে যে আমরা প্রথম বাচ্চাদেরকে কবিতাটা পড়ে শোনাবো এবং ছবিটা বাচ্চাদেরকে দেখাবো। কারণ বাচ্চাদেরকে প্রথম আমরা বলবো ছবিতে তোমরা কি কি দেখছো সেটা বলো। ওখানে একটা বিদ্যালয়ের ছবি দেওয়া আছে, একটা মাঠের ছবি দেওয়া আছে, গাছের ছবি দেওয়া আছে। তো তারপর প্রথম লাইন লেখা আছে যে আমরা ছবিটির দিকে ভালোভাবে দেখবো। তারপর আবার দেওয়া আছে যে আমরা একসাথে হাতে হাত ধরে একসাথে উঠবো, একসাথে বসবো এবং গুলগুল ঘুরবো। এটা রাইমিংস এর মধ্যে দেওয়া আছে। তো শিক্ষকের কাজ সেই ক্ষেত্রে হবে যে শুধু সেটাকে এজ এ রাইমিংস হিসেবে না বলে যা যা এখানে বলা হয়েছে সেগুলো আমরা বাচ্চাদের সঙ্গে করবো। আচ্ছা, আমার কাছে যদি 10টা বাচ্চা থাকে, আমি ওদেরকে যখন রাইমিংসটা পড়াবো ওদেরকে বলবো তোমরা একজন একজনের হাত ধরে আমরা সবাই চলে একসাথে গোল হয়ে ঘুরি, তারপর সবাই একসাথে উঠি, সবাই একসাথে বসি। তাহলে হবে কি, এখানে কি আমার আউটকামটা কি আসছে, ওদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ছে। তারপর ওরা এই হাতে হাত ধরছে, ওরা হাত ধরাটা শিখছে, তারপর উঠা শিখছে, বসা শিখছে। তারপর সেই যে সে পিকচারটা দেখে যেগুলো সে জিনিসগুলো বলতে পারছে, আর অনেকগুলো জিনিস বলা হয়েছে কিন্তু পিকচার দেখে যখন সে বলবে তখন তার সেই পিকচারের প্রতি তার মনোযোগ বাড়বে এবং সে ভালো করে জিনিসগুলো লক্ষ্য করবে। এবং আমরা করব কি, শিশুদেরকে জানা থেকে অজানাতে নিয়ে যাবো, নোন টু আননোন। এই যে স্টেপ গুলো দেওয়া আছে, এই স্টেপ গুলো যখন আমরা করে যাব তখন আমাদের সেই যে প্রসেসটাকে বিদ্যাপ্রবেশ বলা হয়েছে। যেভাবে আপনি আরেকটা জিনিস দেখবেন, আমি রেফারেন্সে বলছি আপনাকে, অনেক ক্ষেত্রে এটা আগে করা হতো যে স্কুলে যাওয়ার পর আগে স্কুলে একটা বক্স একটা কপি দেওয়া হতো বাচ্চাদেরকে। সেই কপির কাজ কি, তো আমরা যখন পড়াশোনা যখন শিখেছি তখন প্রথম কিন্তু আমরা এ লেখা শিখিনি, বা প্রথম আমরা ক লেখা শিখিনি বা ও লেখা শিখিনি। এই কাজটা কিন্তু রিসেন্টলি আমরা দেখছি, আমি কিছু কিছু স্থলে হচ্ছে, কিছু স্কুলে হচ্ছে যে আমরা প্রথমে জোর দিচ্ছি এ লেখার উপর, আমরা যাতে এটা কোনো সময় না করি। কারণ বাচ্চা বাড়ির থেকে এটা নাও জেনে আসতে পারে যে এ কিভাবে লিখতে হবে এবং সে কলমটা কিভাবে ধরবে সেটাও সে জানে না। আমাদের প্রথম কাজ হচ্ছে ওকে কলমটা ভালোভাবে ধরানো শেখানো। তারপর হাতের কন্ট্রোলিং। বিদ্যাপ্রবেশে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, যেমনটা ছবি দিয়ে বলা হয়েছে ছবির ভিতরে বাচ্চারা রং করবে। হ্যাঁ, তো এই যে বাচ্চারা যে কলম ধরে রং যখন করবে, যখন ছবির ভিতরে যখন তাকে থাকতে হবে, তখন কিন্তু তার হাতের কন্ট্রোলিং পাওয়ারটা বাড়ছে। একদম বাচ্চা বুঝতে পারছে না কি হচ্ছে এবং হয়তো বা দূর থেকে দেখলে মনে হবে এটা কি, এটা তেমন তো কিছু একটা কিছু হচ্ছে না, কিন্তু আউটকামটা কিন্তু অনেক কিন্তু ডিপলি চিন্তা করলে আউটকামটা আপনি দেখতে পারবেন। তারপর আবার দেওয়া আছে, কিছু দেওয়া আছে স্ট্রেট লাইন, কিছু দেওয়া আছে অ্যাঙ্গেল দেওয়া আছে, কিছু জিগজ্যাগ দেওয়া আছে। এগুলো বাচ্চারা দেখে দেখে প্র্যাকটিস করবে ওই ওয়ার্কবুকের মধ্যে। এগুলো দিলে হবে কি, তো বাচ্চারা যখন স্ট্রেট লাইন যখন দেবে বা সেই অ্যাঙ্গেল যখন করবে, যখন সে ক যখন লিখবে বা যখন সে এ যখন লিখবে, তখন স্যার হাতের সেই যে মাপটা সেটা কিন্তু একদম স্ট্রেট হবে। না হলে দেখবেন বাচ্চাদের হ্যান্ডরাইটিং অনেক খারাপ হয়। এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি সেটার দেওয়া আছে। মানে এই অ্যাক্টিভিটি গুলো সবগুলো একত্রিত হয়ে বিদ্যাপ্রবেশ, যাতে বাচ্চা যখন আসবে যাতে বিদ্যার প্রবেশটা ওর ভালোভাবে হয় এবং একটা ভালোভাবে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং হয়, সেটার নামই বিদ্যাপ্রবেশ। আচ্ছা, তো আমরা মোটামুটি বিদ্যাপ্রবেশ কি জিনিস বুঝতে পারলাম। আপনারা নিশ্চয় একটা ধারণা লাভ করেছেন যে বিদ্যাপ্রবেশ আসলে কি জিনিস। তো আমরা যেটা জানলাম, বিদ্যাপ্রবেশ ক্লাস 1-এ যে সকল বাচ্চারা এই একাডেমিক ইয়ারে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য। আর এটা কয় সপ্তাহে বললেন? এটা 8 সপ্তাহ, 8 সপ্তাহের একটা কার্যক্রম, মানে নিয়ার অ্যাবাউট
3 months। যেদিন থেকে শুরু করলো মানে ভর্তি হলো ওই দিন থেকে 8 সপ্তাহ 8 পর্যন্ত সপ্তাহ পর্যন্ত চলবে শুধু বিদ্যাপ্রবেশ শুধু কার্যসূচি। বিদ্যাপ্রবেশ ওই সময়ে বা স্কুলে মানে ওই পার্টিকুলার ক্লাসে বিদ্যাপ্রবেশ করানো হবে। বিদ্যাপ্রবেশ চলবে। অন্যান্য যেগুলো আমরা পাঠ্যপুস্তক আছে এই সময় হবে কি না, এটা স্যার আমি আপনাকে বলছি যে বিদ্যাপ্রবেশ প্রথম বিগিনিং 3 মান্থস এর জন্য। আচ্ছা, অর্থাৎ আমরা সেশন স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে। এপ্রিল মে জুন এই 3 মাস শুধু আমাদের বিদ্যাপ্রবেশ হবে। আমরা এই 3 মাসের মধ্যে বিদ্যাপ্রবেশের কোর্সটা আমরা শেষ করব। তারপর জুলাই মাস আমাদের ভ্যাকেশন। অগাস্ট মাস থেকে আমরা যেটা টেক্সট বুক গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়েছে, এটা ঝংকার এই বছর নতুন নামকরণ হয়েছে, সেই ঝংকারে আমরা অগাস্ট মাস থেকে যাব। আচ্ছা, তো আপাতত 3 মাস বিদ্যালয়ে বিদ্যাপ্রবেশ হবে। প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিদ্যাপ্রবেশ কর্মসূচি হবে। তো আপনারা নিশ্চয়ই একটা ধারণা পেয়েছেন বিদ্যাপ্রবেশ কি এবং এই বিদ্যাপ্রবেশ এই কর্মসূচিতে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে। আশা করি আপনারা একটা ধারণা লাভ করেছেন। তো আপনার বক্তব্য থেকে যেটা আমরা জানতে পারলাম যে বিদ্যাপ্রবেশ কার্যসূচির জন্য বিদ্যালয়ে আপনার কার্যপত্র দেওয়া হয়েছে। তো আমরা যে বিদ্যালয়ে বিভিন্ন কার্যসূচিগুলো করব ওগুলো কার্যপত্র থেকে করব, এটা তো? আর আপনার কার্যপত্রগুলো যে দেওয়া হয়েছে আমি আপনার স্ক্রিনে দেখে দিচ্ছি। কার্যপত্রের একটা ধারণা আপনারা দেখতে পারবেন। আর বিদ্যালয় পর্যায়ে আপনারা নিশ্চয়ই কার্যপত্র পেয়ে গেছেন। তো কার্যপত্র নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। আপনার থেকে জানতে চাইবো যে কার্যপত্রতে আমি যেটা দেখেছি এটা সপ্তাহ ভিত্তিক এবং দিন ভিত্তিক অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে। তো বিদ্যালয় পর্যায়ে মানে কিভাবে করানো হবে, ডে 1 উইক 1 এরকম আমি লেখা দেখেছি এটা। তো এই বিষয়ে মানে কার্যপত্রের ব্যবহার সম্পর্কে যদি আপনি একটু আমাদের সঙ্গে আলোচনা করেন। আচ্ছা স্যার, এটা আমি বলছি আপনাকে। ব্যাপারটা হলো আমাদের প্রত্যেক স্কুলে প্রত্যেক 1 এর বাচ্চার জন্য প্রত্যেক বাচ্চার জন্য একটা কার্যপত্র থাকবে এবং আমরা সেই কার্যপত্রটাকে ইউজ করব। ইউজ করতে গেলে প্রথমে আপনারা যখন কার্যপত্রটা খুলবেন তাহলে লেখা দেখবেন কিছু গাইডলাইন দেওয়া আছে শিক্ষকদের জন্য এবং কিছু সিম্বল দিয়ে সিম্বলের কি কি বুঝবো এগুলো দেওয়া আছে, মিনিং দেওয়া আছে। তো প্রথম এগুলো বুঝতে হবে। প্রত্যেক পেজের মধ্যে সিম্বল দেওয়া থাকবে। তো তারপর কিছু দেওয়া আছে পেজের দেওয়া থাকবে শিক্ষকের করণীয়। তো আমরা এই যখন আমরা আজকের দিনটা যখন বাচ্চাদের সঙ্গে নিয়ে যাব তখন আমাদের কি কি করণীয় থাকবে এটা দেওয়া থাকবে। এই ব্যাপারগুলো আমাদের ভালো করে স্টাডি করতে হবে যে আমাদের জন্য কি কি করণীয় করা আছে। আমরা কি করাবো তার আগে আমাদের তো বুঝতে হবে আমরা কিভাবে করাবো বা কি করাতে হবে। তারপর একটা জিনিস যেটা আপনি বললেন আমাকে যে সপ্তাহের দিনে কি হবে, আমরা যবে থেকে সেটা স্টার্ট করব, যদি আমরা সেটা মঙ্গলবার থেকে স্টার্ট করি তাহলে আমার জন্য হবে মঙ্গলবার উইক 1 ডে 1। আচ্ছা, যেদিন থেকে আমি শুরু করব। এটা এর কোনো নিয়ম নেই যে আমার মাসের 1 তারিখ থেকে ডে 1 হবে, এরকম কোনো নিয়ম নেই। কিন্তু আমি যবে থেকে শুরু করব সেদিন আমার জন্য হবে উইক 1 ডে 1 এবং সেটা আমরা কন্টিনিউ করে যাব। ওই দিনে ওই পার্টিকুলার দিনের যে অ্যাক্টিভিটি গুলো কার্যপত্রে দেওয়া আছে ওই অ্যাক্টিভিটি গুলো ওই দিনে আমরা করব। এইভাবে আমি দেখেছি এবং আপনারা হয়তো দেখেছেন। আপনি একটা জিনিস বলছি স্যার, এখানে হয়তো ডাউট থাকতে পারে। যদি আমাদের রোববার এসে যায়, আমি এক্সাম্পল আমার ডে 3 হলো শনিবার, আমি শনিবারের কোর্সটা যা ছিল তা শেষ করলাম। তো ডে 4 আমার সব রোববার এসে যাচ্ছে, তো রোববার কিন্তু আমাদের কাউন্টিং আসবে না। আচ্ছা, আমরা সোমবারের দিন ডে 4 আসবে। আচ্ছা, এইভাবে এটা কন্টিনিউ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো খুব সুন্দর একটি জিনিস এখানে উল্লেখ করলেন আপনি। তো আমরা যেটা বুঝতে পারলাম যে অনেকেরই আমরা ধারণা থাকে আমাদের যে ধরুন এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেশন শুরু হয়েছে, তো কার্যপত্র আমরা ওই দিনটাকে হিসাব করব কিনা এটা আমরা একটা স্পষ্ট ধারণা পেলাম যে যেদিন থেকে শুরু করব ওই দিনই হবে আমাদের ডে 1 এবং এভাবে এগোতে থাকবে। আচ্ছা, তো কার্যপত্র নিয়ে আমরা আলোচনা করলাম এবং অনেক কিছু জানলাম। এবার আমরা আরো একটি জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শিক্ষকের হাতবুক বা পুঁথি, যেটা শিক্ষকের হাত পুঁথি, টিচার্স হ্যান্ডবুক। তো এই টিচার্স হ্যান্ডবুক কি এবং এই বিষয়টাকে যদি আপনি একটু স্পষ্টভাবে আমাদের বলেন। আচ্ছা, শিক্ষকের হাত বই আমাদের ক্লাস 1 to 3 তিন ক্লাসের জন্য শিক্ষকের হাত বই স্পেসিফিকলি দেওয়া হয়েছে এবং শিক্ষকের হাত বইতে বলা হয়েছে যে আমরা যেটা আমাদের কার্যপত্র আছে সেই কার্যপত্রটা আমরা কিভাবে বাচ্চাদের করাবো এবং একটা ক্লাসরুম কতক্ষণ সময়ের মধ্যে হওয়া দরকার সেই সময়গুলো আমরা কোন কোন ভাবে ভাগ করব। যেমন আমরা আপনি হয়তো জানেন আমাদের ল্যাঙ্গুয়েজের ক্লাসরুম হবে 90 মিনিটসে হবে। আচ্ছা, এই 90 মিনিটস কিন্তু শুধু যে আমরা টেক্সট বুকের পড়াবো এরকম না, কিন্তু এটার সঙ্গে ল্যাঙ্গুয়েজ থেকে
এই আমাদের টেক্সট বুকও থাকবে, আমাদের কার্যপত্র থাকবে, তারপর আমাদের মৌচাক দেওয়া হয়েছে, মৌচাকও থাকবে, বিগ বুকও থাকবে, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে। সবগুলো অ্যাক্টিভিটি মিলিয়ে 90 মিনিটস। এই যে 90 মিনিটস যখন কাছে যাব তখন আমাদের কি কি প্রিপারেশন থাকতে হবে, আমাদের লেসন প্ল্যান থাকতে হবে, আমাদের এই একটা কি কি টিএলএম নিয়ে কাছে যাব, সেগুলো সবকিছু প্রিপারেশন ব্যাপার আছে। তারপরে আমাদের শিক্ষক যাওয়ার পর আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, আমরা এই অনেক সময় ডাউটফুলি ভুগি যে আমাদের এখান থেকে কি আউটপুটটা কি আসছে না আসছে, বা এই লেসনটা যদি আমরা অন্যভাবে পড়াই তাহলে কি ভালো হবে। এই সবগুলো ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের একটা গাইড বুক বলতে পারেন আমাদের শিক্ষকের হাত বইটা, এবং প্রত্যেক শিক্ষকের এই গাইড বুকটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়া দরকার যদি ওনাকে এই ক্লাস 1 এর বাচ্চাদেরকে ভালোভাবে পড়াতে হয়। এটা একটা বাইবেল হিসেবে আমরা ধরবো, এবং এটাকে যতই আমরা পড়বো তত আমাদের জন্য লাভদায়ক হবে, এবং এটা দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষকের জন্য দেওয়া হয়েছে। একদম। তো আপনারা নিশ্চয়ই শিক্ষকের হাত পুঁথি হয়তো পেয়ে গেছেন বা পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদেরকে, আপনারা যারা আছেন শিক্ষক শিক্ষয়িত্রী, আপনাদের কিন্তু ভালোভাবে টিচার্স হ্যান্ডবুক, যেটা শিক্ষকের হাত পুঁথি, সেটা পড়তে হবে, বুঝতে হবে, এবং পরবর্তীতে আপনারা যখন ক্লাসরুম ট্রানজাকশন করবেন তখন এই শিক্ষকের হাত পুঁথিতে বলা জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা কার্যপত্র এবং শিক্ষকের হাত পুঁথি নিয়ে আলোচনা করলাম। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আরো একটি জিনিস স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে আমরা যখন বিভিন্ন কার্যক্রমগুলো বিদ্যালয় পর্যায়ে করে থাকি তখন একটা ডকুমেন্টেশনের ব্যাপারটা এসে যায়, বিভিন্ন তথ্য সংগ্রহ বা এইরকম জিনিসগুলা, বা যদি একবারে সহজে বলি তাহলে বলা যায় যে রেজিস্টারির ব্যাপারটা এসে যায়। আমরা বিভিন্ন যখন অ্যাক্টিভিটি গুলো করাই একটা পার্টিকুলার রেজিস্টারি আমরা মেনটেন করি, অনেক সময় দেখি বিভিন্ন কার্যক্রমে। তো বিদ্যা প্রবেশের ক্ষেত্রে তো পার্টিকুলার কোনো ডকুমেন্টেশন বা এইভাবে রেজিস্টারি কি মেনটেন করতে লাগবে, আর যদি লাগে আমরা কিভাবে করব? আচ্ছা, এটা আপনাকে বলছি স্যার, আমাদের যেটা ওয়ার্কবুক দেওয়া হয়েছে সেটা নিজেই একটা ডকুমেন্টেশন, মানে এই কার্যপত্র, কারণ এটা প্রত্যেক বাচ্চার এগেইনস্টে একটা কার্যপত্র থাকবে, সেটাতে বাচ্চার নাম লেখা থাকবে, ক্লাস লেখা থাকবে। এবং আমরা যখন বাচ্চাদেরকে একদিনের যেটা কার্যপত্র, যেটা কার্য দেওয়া আছে সেগুলো করানোর পর প্রত্যেক পেজের নিচে শিক্ষক নিজের সিগনেচার দেবেন, এবং সেটাই আমাদের একটা রেজিস্টারের কাজ করবে যে আমরা স্কুলে ওই দিন ওই বাচ্চা কতটুকু আছে সেটা আমরা যখন আমরা ওই কার্যপত্রটা খুলবো দেখতে পারবো সেই বাচ্চা কোন পজিশনে আছে, এবং নেক্সট পজিশন থেকে সেটা স্টার্ট করতে পারি। এখানে একটা ব্যাপার হবে স্যার, ধরুন আপনার স্কুলের 10 জন বাচ্চা আছে, একটা স্কুলে একটা বাচ্চা সেদিন আসলো না, তো আপনি তো বাকি বাচ্চাদেরকে নিয়ে ডে 4 থেকে ডে 5 এ চলে গেলেন, তো সেই বাচ্চা কিন্তু ডে 4 এ থেকে গেল। তো নেক্সট দিন যখন আসবেন তো সেই 9টা বাচ্চা থাকবে, ডে 5 থেকে ডে 6 এ যাবে, কিন্তু সেই 4 এর বাচ্চাটা আপনি হয়তো ভুলে গেছেন। যখন আপনি সেই ওয়ার্কবুকটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন সেই বাচ্চাটা ডে 4 এ রয়ে গেছে, তখন আপনি সেই বাচ্চার জন্য ডে 5টা করাবেন। আচ্ছা আচ্ছা, এটা শিক্ষকের জন্য সুবিধা, লাভদায়ক। আচ্ছা আচ্ছা, তো আমরা যেটা বুঝলাম, আলাদা ডকুমেন্টেশন বা আলাদা কোনো রেজিস্টার বানানোর কোনো দরকার নেই, কার্যপত্রতেই মানে ডকুমেন্টেশন হয়ে যাবে। এবং বিভিন্ন আধিকারিক যখন যাবেন, সিআরসি যখন যাবেন, বিআরপি যখন যাবেন, বা বিভিন্ন ব্লক থেকে বা ডিস্ট্রিক্ট যখন যাবেন, তো ওরা যখন বিদ্যা প্রবেশ বিষয়ে জানতে চাইবেন তখন আমরা সেই জিনিসটাই দেখাবো, স্যার আমরা এই ক্লাস 1 এর আজকে আমরা উইক 1 এর ডে যতই ডেতে থাকি এই ডেতে আমরা আছি, এবং এটা আমরা করছি। মোটামুটি কার্যপত্র দেখলেই বোঝা যাবে যে কি কি অ্যাক্টিভিটি বিদ্যালয়ে করানো হয়েছে এবং আজকের দিনের পজিশনটা। আচ্ছা, আলাদা কোনো রেজিস্টার তাহলে লাগছে না, আমরা যেটা বুঝতে পারলাম স্যারের আলোচনায়। তো অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে আমরা জানলাম যে বিদ্যা প্রবেশ কার্যসূচি আসলে কি, স্যার বিস্তারিত এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন। আর তারপরে আমরা কার্যপত্র এবং টিচার্স হ্যান্ডবুক বা শিক্ষকের হাত পুঁথি, এই দুটি বিষয় নিয়েও অনেক কিছু জানলাম। আর ডকুমেন্টেশনের ব্যাপারটাও আমরা জানলাম যে আলাদা কোনো রেজিস্টারি মেনটেন করতে হবে কিনা। তো অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম স্যারের সঙ্গে। আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওতে আছেন তো এই বিষয়বস্তুগুলো নিয়ে একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন, এবং বিদ্যা প্রবেশ কর্মসূচি যেটা বিদ্যালয় পর্যায়ে করণীয় রয়েছে সেই বিষয়ে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করেছেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং বিদ্যা প্রবেশ কার্যসূচি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।